স্বাগত জানাচ্ছি বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি মাহমুদা মল্লিকা এবং আমি গোলাম কিবরিয়া। জানাচ্ছি শিরোনামগুলো। আগের শর্তেই সারা দেশের লকডাউন বাড়ল আরও ৭ দিন। ভারত সীমান্তের জেলাগুলোতে কঠোর বিধিনিষেধের সুপারিশ। করোনায় দেশে মৃত্যু কমলেও বেড়েছে সংক্রমণ হার। ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেলে ১২ মৃত্যু, ৭ জনই চাঁপাইনবাবগঞ্জে। সিলেটে ২ দিনে ৫ বার মৃদু ভূমিকম্প, হেলে পড়েছে ৬ তলা ভবন। বড় বিপর্যয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। গাজীপুরে স্ত্রীর হাতে স্বামীর নৃশংস হত্যাকাণ্ডের ৩৬ দিন পর রহস্য উন্মোচন। প্রেমিকের সহায়তায় শ্বাসরোধে হত্যা। হেফাজত নেতা মামুনুলের ব্যাংক হিসাবে ১ বছরে ৬ কোটি টাকা লেনদেন। অনুদানের অর্থ আত্মসাতের দাবি ডিবির। শিরোনামগুলো শুনছিলেন, এবার পুরো খবর। করোনা মোকাবিলায় আগের শর্তেই চলমান বিধিনিষেধ বাড়ল আরও ৭ দিন। তা বহাল থাকবে ৬ জুন মধ্যরাত পর্যন্ত। পাশাপাশি সীমান্তবর্তী জেলাগুলো লকডাউনের সুপারিশ পেয়েছে সরকার। এদিকে সংক্রমণ রোধে ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের সিদ্ধান্ত ২ সপ্তাহের জন্য বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। করোনা মোকাবিলায় লকডাউনের সময়সীমা বাড়ছেই, তবে ঢাকা সহ সারা দেশে চলছে গণপরিবহন, দূরপাল্লার যানবাহন, খোলা মার্কেট, ব্যবসা প্রতিষ্ঠান থেকে হোটেল রেস্তোরাঁও। এ অবস্থায় আগের শর্ত বহাল রেখে চলমান বিধিনিষেধ বাড়ল আরও ১ সপ্তাহ। তা কার্যকর থাকছে ৬ জুন মধ্যরাত পর্যন্ত। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলছেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও জাতীয় কারিগরি কমিটির পরামর্শে বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়েছে। তা তুলে নেওয়া হতে পারে শনাক্তের হার ৫% নিচে নামলে। আরও ১ সপ্তাহের জন্য এটা সেভাবেই চলমান থাকবে। আর বিষয়টি আসলে আপনারা নিশ্চয়ই জানেন যে সংক্রমণকে আমরা চাচ্ছি যে 5%-এর কাছাকাছি নিয়ে আসার জন্য। 5% এসে গেলে কিন্তু সেটাকে বলা হয় যে একটি স্বস্তিজনক অবস্থা আছে এবং সেটি ঝুঁকিপূর্ণ নয়। তো সেরকম একটি অবস্থার মধ্যে আমরা নিতে চাই। সাতক্ষীরা, কুষ্টিয়া, রাজশাহী, যশোর ও নাটোর এই ৫ জেলার করোনা পরিস্থিতি প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, সীমান্তবর্তী জেলা লকডাউনের একটি সুপারিশ এসেছে। তা নিয়ে সরকার চিন্তা ভাবনা করছে। সীমান্তবর্তী 5টি জেলার বিষয়ে একটি প্রস্তাব এসছে। তো সেখানে যেহেতু সংক্রমণটা একটু বৃদ্ধি পেয়েছে, সে আলোকে যদি সেখানে আমাদের নিয়ন্ত্রণ করতে হয়, ওই জায়গাগুলোতে চলাফেরার উপর আমাদের নিয়ন্ত্রণ আরোপ করতে পারবো, যেটি আমরা চাঁপাইনবাবগঞ্জে করেছি তাৎক্ষণিকভাবে। তো সেটি আমরা পর্যবেক্ষণ করছি। ভারতের সঙ্গে ৩৬টি সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত ২ সপ্তাহের জন্য নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী। এতে ১৪ জুন পর্যন্ত বন্ধ থাকছে স্থলবন্দরগুলো। আসিফ মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশে করোনার সংক্রমণ পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও অনেক এলাকাতেই শনাক্তের হার বাড়ছে হু হু করে। সংক্রমণের হার ৭১% হওয়ায় মোংলায় চলছে ৮ দিনের কঠোর বিধিনিষেধ। এদিকে চাঁপাইনবাবগঞ্জের সংক্রমণ ৫% কমে হয়েছে ৫৭%। ঈদুল ফিতরের আগে ভারতীয় সীমান্তবর্তী বাগেরহাটের মোংলায় প্রতিদিন করোনা শনাক্তের হার ছিল ৩০%। তবে গত কয়েকদিনে তা বেড়ে দাঁড়িয়েছে ৭১%। পরিস্থিতি বিবেচনায় সেখানে চলছে ৮ দিনের কঠোর বিধিনিষেধ। লকডাউনের নির্দেশনা কার্যকরে মাঠে নেমেছে পুলিশের বেশ কয়েকটি দল। গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্ট বসানোর পাশাপাশি চলছে ভ্রাম্যমাণ টহলও। তবে বেলা বাড়ার সাথে সাথে সড়কে বেড়েছে মানুষের আনাগোনা, যদিও মোংলা বন্দরের কার্যক্রম অব্যাহত রয়েছে। মাস্ক ব্যবহার করেন, মাস্ক ছাড়া কেউ মার্কেটে আসবেন না বা আমরা আসতে দিচ্ছি না।
আমরা সবাই সেইভাবে সচেতন আছি। লোকজনকেও আমরা সচেতন করেছি যেন তারা তাদেরকে দিকে নজরদারি রাখে, তারা বাইরের ভিতরেই থাকে। যতগুলো এন্ট্রি পয়েন্ট আছে সেখানে চেকপোস্ট বসিয়েছি এবং জনসাধারণের চলাচল সীমিত করার জন্য লক্ষ্যে যা কিছু করার দরকার সেটা আমরা করছি এবং শহরের মেইন পয়েন্টে আমাদের চেকপোস্ট আছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জে আবারও বাড়ছে করোনা সংক্রমণ। 24 ঘন্টায় সেখানে শনাক্তের হার প্রায় 57%। পরিস্থিতি মোকাবেলায় ঘোষিত 7 দিনের লকডাউনের 6ষ্ঠ দিনেও অবশ্য থেমে নেই মানুষের চলাচল। অযথা চলাচল নিয়ন্ত্রণে হিমশিম আইন শৃঙ্খলা বাহিনী। ভারতীয় ভ্যারিয়েন্টের কমিউনিটি ট্রান্সমিশন হওয়ায় লকডাউনের মেয়াদ বাড়ানোর দাবি সচেতন মহলের। সরকার বলছে 5% হলে স্কুল খুলবে, সেক্ষেত্রে আমাদের 56%, 57% যদি হয়ে যায় তাহলে তো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই লকডাউন বাড়াতে হবে। সংক্রমণ নিয়ন্ত্রণে না এলে লকডাউন বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন জেলা সিভিল সার্জন। বেসিক্যালি একদিনের আপনার রিপোর্ট দেখে বা 2 দিনের রিপোর্ট দেখে এক্স্যাক্টলি কি অবস্থা বলা যায় না। মিটিংয়ে উপস্থাপন করব, তারপর কমিটি যা সিদ্ধান্ত নেবে সেটাই ইমপ্লিমেন্ট হবে। এদিকে গোপালগঞ্জের তেলিভিটা গ্রামে 4র্থ দিনের মতো চলছে লকডাউন। ভারতীয় ভ্যারিয়েন্ট আছে কিনা জানতে আইডিসিআর এ নমুনা পাঠানো হয়েছে। শামিমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেশে গত 24 ঘন্টায় আগের দিনের তুলনায় করোনা সংক্রমণে মৃত্যু কমলেও বেড়েছে রোগী শনাক্ত। 24 ঘন্টায় করোনার মৃত্যু হয়েছে 34 জনের, একই সময়ে করোনা শনাক্ত হয়েছে 1444 জনের। গত 3 দিন ধরে 30-এর ঘরে ওঠানামা করছে করোনায় মৃতের সংখ্যা। 24 ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 34 জন। শনিবার এই সংখ্যা ছিল 38 আর শুক্রবার 31। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মৃত্যু হল 12,583 জনের। গত 24 ঘন্টায় মারা যাওয়া 34 জনের মধ্যে ঢাকা বিভাগের 8 জন। এছাড়া চট্টগ্রামে 12, রাজশাহীতে 3, খুলনায় 6, বরিশাল 1, সিলেট 1 ও রংপুরে 2 জন মারা গেছে। 24 ঘন্টায় মৃতদের মধ্যে 3 জন ছাড়া সবাই হাসপাতালে মারা গেছে। এছাড়া 14,277টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,444 জনের। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হল 7,98,830 জন। আগের দিনের তুলনায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে 10.11%। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এপ্রিলের তুলনায় সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও ভবিষ্যতে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুতি রাখা হয়েছে। সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠান সহ কোভিড জেনারেল বেডের সংখ্যা হচ্ছে প্রায় 5,162 এবং সকলকে আনন্দের সঙ্গে জানাতে পারছি এর মধ্যে প্রায় 4,289টি বেড কিন্তু এখন খালি আছে। তাহলে আমাদের যদি কোনো রোগী এসে যায় অথবা সংক্রমণ যদি কোথাও বৃদ্ধিও হয়, এই সাধারণ বেডে কিন্তু আসলে রোগীর সংখ্যা আমরা দিতে পারবো। 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও 1,397 জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 7,38,805 জন। মাহমুদুর নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় করোনায় 12 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে 7 জনই চাঁপাইনবাবগঞ্জের। সকালে এই তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম ইয়জদানি। তিনি জানিয়েছেন, চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে এসব রোগী মারা গেছেন। বর্তমানে করোনা উপসর্গ এবং আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন 204 জন। চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী জেলার কিছু অংশে করোনার সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এসব রোগীদের চিকিৎসা দিতে গিয়ে সাধারণ রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। এদিকে করোনার সংক্রমণ ব্যাপকভাবে বাড়ায় রাজশাহী মেডিকেলে চিকিৎসা দিতে নানান সমস্যা পড়তে হচ্ছে তাদের। চাঁপাইনবাবগঞ্জ থেকে এতগুলো রুগী আসছে, কিন্তু একজন ডাক্তারও আসে না, কিন্তু তারা কিন্তু ওখানে রুগী যাইতে আমাদের এখানে ট্রান্সফার করে দিচ্ছে। আমরা আজকে ডিজি হেলথ বরাবর আমরা এটা একটা চিঠি লিখছি এবং আমি পার্সোনালি কথা বলবো এখনই যে আমরা এইভাবে সহায়তা পাচ্ছি না, চিকিৎসক দরকার, যন্ত্রপাতি বা ঔষধের দরকার, কারণ অনেকে আবার সব ওষুধগুলো কিনতে পারে না। সবকিছু মিলে একটা বিদেশগামী কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে সৌদি প্রবাসীদের হোটেল কোয়ারেন্টিনের খরচ কমাতে সরকার জনপ্রতি 25,000 টাকা ভর্তুকি দেওয়ার ঘোষণাও দিয়েছে। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক পর্যালোচনা সভা শেষে একথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আহমেদ মনিরুস সালেহীন।
তিনি জানান, প্রবাসী কর্মীদের টিকায় অগ্রাধিকার নিশ্চিতে মন্ত্রণালয় তালিকা করবে। বিদেশগামী কর্মীদের বিমান ভাড়ায় কিছুটা ছাড় দেওয়ার বিষয়েও চিন্তাভাবনা করছে সরকার। এছাড়া দক্ষিণ কোরিয়ার নাগরিক ছাড়া যারা সেই দেশে যাবেন তাদের বাংলাদেশেই 7 দিনের কোয়ারেন্টাইন নিশ্চিতের ব্যবস্থা করা হচ্ছে। যদি ভ্যাকসিনেশন হয় তাহলে তো আস্তে আস্তে কোয়ারেন্টাইনের প্রয়োজনীয়তা কমবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত কোয়ারেন্টাইন থাকবে তাদের জন্য সরকার যে ফ্যাসিলিটি দিয়েছে এটাকে আমরা ওয়ার্কআউট করব। আমরা 25,000 টাকা করে দিয়ে যাচ্ছি, দিব, এবং এটা একটা পদ্ধতি আমরা বের করছি। আইদার আমরা তাদেরকে তাদের কনফার্ম টিকিটের বিপরীতে তাদেরকে দেব, অথবা আমরা এয়ারলাইন্সের সাথে একটা যোগাযোগ করে এয়ারলাইন্সকে আমরা তারা টাকাটা দিয়ে দেবো, এটা পরিশোধ করব। 2 দিনের প্রায় 1800 চীনা নাগরিক নিয়েছেন সিনোফার্মের টিকা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, যারা টিকা নিয়েছেন এ পর্যন্ত তাদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, টিকা গ্রহীতাদের 7 দিন পর্যবেক্ষণে রাখার পর নিয়মিত টিকাদান কার্যক্রম শুরু হবে। বাংলাদেশে অবস্থান করা চীনা নাগরিকদের দ্বিতীয় দিনের মতো দেয়া হয়েছে সিনোফার্মের করোনা টিকা। চীন থেকে উপহার পাওয়া এই টিকা ঢাকা মেডিকেল, সোহরাওয়ার্দী, মুগদা ও সলিমুল্লাহ মেডিকেল কলেজে প্রয়োগ করা হয়। আমি টিকা দিতে পেরে খুবই আনন্দিত। বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব দীর্ঘজীবী হোক। বাংলাদেশের টিকা কার্যক্রম আমাদের খুব সাহায্য করেছে। বাংলাদেশ ও চীন উভয় দেশই একসঙ্গে করোনার বিরুদ্ধে লড়াই করছে। গত 25 মে 501 জন মেডিকেল শিক্ষার্থীকে দেয়া হয়েছিল সিনোফার্মের টিকা। এ পর্যন্ত যারা সিনোফার্মের টিকা নিয়েছেন তাদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। চীনা এম্বাসি এবং এখানকার যারা ভলান্টিয়ার হিসেবে কাজ করছেন চীনা নাগরিকদের মধ্যে, ওনারা আমাদেরকে কোনো টিকা নেওয়ার পরে তাদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে সেটা আমাদেরকে ইনফর্ম করেনি। তবে আশা করা যাচ্ছে সবাই টিকা নিয়ে সুস্থ রয়েছেন। গত 25 তারিখে আমাদের যে শিক্ষার্থী, আমাদের যে মেডিকেল স্টুডেন্ট, তাদের 130 জনকে দিয়েছি এবং তাদের আধা ঘন্টা আমরা কিন্তু অবজার্ভ করেছি এবং পরবর্তীতে তাদের সবাইকে আমরা ফলো আপ করছি। কারো কোনো অসুবিধা হয় নাই। সবকিছু ঠিক থাকলে জুনের প্রথম সপ্তাহ থেকে গণটিকা কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মেডিকেল স্টুডেন্ট এবং নার্সিং স্টুডেন্ট তারা কিন্তু এই ভ্যাকসিনের প্রথম দিকে পেয়েছেন। 7 দিন তারা বর্তমানে অবজারভেশনে রয়েছেন। এই 7 দিনটা পার হয়ে গেলে আমরা যদি দেখি যে এই ভ্যাকসিনটা আমাদের অত্যন্ত নিরাপদ এবং কার্যকরী হবে, সেক্ষেত্রে আমরা এটা সমস্ত স্টুডেন্টদের মধ্যে ছড়িয়ে দিতে পারবো। চীন থেকে আরও উপহার হিসেবে পাওয়া যাবে 6 লাখ ডোজ সিনোফার্মের টিকা। এছাড়া সিনোফার্ম ও সিনোভ্যাক্সের 1.5 কোটি ডোজ কিনবে সরকার। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেটে আজ আবারও মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। এ নিয়ে 2 দিনের মধ্যে 5 বার কেঁপে উঠল সিলেট নগরী। এদিকে ভূমিকম্পের প্রভাবে নগরীর পনিটুলা এলাকায় একটি 6তলা ভবন হেলে পড়েছে। এতে জানমালের ক্ষতি না হলেও বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। শনিবার সকাল 10:30টায় প্রথমবার কেঁপে ওঠে সিলেট নগরী। এরপর 3.5 ঘন্টার ব্যবধানে 4 বার হয় ভূকম্পন। এ সময় সর্বোচ্চ 4.1 মাত্রার কম্পন রেকর্ড হয় রিখটার স্কেলে। এরপর রবিবার ভোর 4:35 আবারও কেঁপে ওঠে নগরী। ভূমিকম্পের ফলে পনিটুলায় 6তলা একটি ভবন হেলে পড়ার খবরে আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মাঝে। তবে ভবন মালিকের দাবি, নির্মাণজনিত কারণে ভবনটিকে হেলে পড়া মনে হয়। কালকে 5 থেকে 6 বার ভূমিকম্প দেওয়ার জন্য মানুষ আতঙ্কে পড়ে গেছে এবং এই দিক দিয়ে তাকায় আর বলে আপনার এইটা হেলে পড়েছে। তখন আমাদের মোবাইল টিভির কিছু সাংবাদিক আছে, গুজব ছড়ানোর জন্য উনারা 1 নাম্বার, এবং উনারা এসে আপনার এইটা ভাইরাল করে দিছে যে বিল্ডিং হেলে গেছে। ভবনটি ভূমিকম্প বা অন্য কোনো কারণে হেলে পড়েছে কিনা তা তদন্ত করছে সিটি কর্পোরেশন ও ফায়ার সার্ভিস। পুষ্করিণী বরাট করে ভবন হয়েছে, সেটা তো আমাদের সিটি কর্পোরেশন বা যেভাবে হোক তারা পারমিশন নিয়ে এটা করেছে, এবং আদৌ এটা করা যায় কিনা সেটা তো আইনি ব্যাপার, আইনিভাবে সেটা দেখা হবে এবং সেইটা আইনিভাবেই পদক্ষেপ নেওয়া হবে। দফায় দফায় এমন মৃদু কম্পন বড় ভূমিকম্পের আভাস বলছেন বিশেষজ্ঞরা। সিলেটের যে জায়গায় ভূমিকম্প হয়েছিল, সিলেট অঞ্চল নিয়ে আমরা যদি একটু আপডেট কিছু কাজ করি, তাহলে এটা বিশেষজ্ঞ কমিটি নিয়ে আমরা কিন্তু অরিজিনাল বিষয়টা জানতে পারবো। কোনো নতুন আর্ট সৃষ্টি হয়েছে কি না, নতুন কোনো লাইন বরাবর সৃষ্টি হয়েছে কি না, ভবিষ্যতের জন্য আমাদের সুবিধা হবে। এদিকে ভূমিকম্প মোকাবেলার প্রস্তুতি হিসেবে একটি সেল গঠন করেছে সিটি কর্পোরেশন। এছাড়া জরুরি প্রয়োজনে সহায়তার জন্য খোলা হয়েছে একটি হটলাইন। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের একটা
গ্যাজেট এবং নীতিমালা রয়েছে, সেখানে মহানগরীতে মেয়র সাহেবের সভাপতিতে একটা কমিটি আছে, তারপরে ওই কমিটি বৃহৎ আকারে। তো গতকালকে মেইন কোর ডিপার্টমেন্ট তাদেরকে নিয়ে আবার আরেকটা কমিটি গঠন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন এই কর্মকর্তা। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। এদিকে ভূমিকম্পের বাড়তি সতর্কতা হিসেবে সিলেট নগরীর 24টি ভবন 10 দিনের জন্য বন্ধ ঘোষণা করেছেন সিটি মেয়র। বিকেলে ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে অভিযানের সময় এই কথা জানিয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী। মেয়র বলেছেন, বিশেষজ্ঞদের মতে কয়েকবার ছোট ভূকম্পনের পর 7 থেকে 10 দিনের মধ্যে ওই এলাকায় বড় ভূমিকম্পের একটি আশঙ্কা থেকে থাকে। এজন্য জানমালের নিরাপত্তা এবং সতর্কতার অংশ হিসেবে তালিকাভুক্ত ঝুঁকিপূর্ণ ভবনগুলো বন্ধ রাখার জন্য বলা হয়েছে। এসব ভবনের মধ্যে রয়েছে বিভিন্ন মার্কেট, দোকানপাট, বাসাবাড়ি এবং পুরাতন সরকারি দপ্তর। পরিস্থিতি মোকাবিলায় আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সিটি মেয়র। যেহেতু ভূতত্ত্ববিদরা এটা বলছেন, আমাদের জানমালের রক্ষার স্বার্থে আমরা আগাম প্রস্তুতি নিচ্ছি যাতে মানুষের ক্ষতি না হয়। এর জন্য আমরা যে কয়টা মার্কেটের তালিকাভুক্ত এগুলোতে আমরা আসছি। তারপরেও যারা বাইরে, আমি অনুরোধ করছি যাদের কাছে যেতে পারবো না, যারা মনে করবেন যে এটা ঝুঁকিপূর্ণ, তারাও নিজ দায়িত্বে তারা এইটুকু সময় বেঁধে দেওয়া এবং এই সময়টুকু বন্ধ রাখা ভালো। গাজীপুরে স্ত্রীর পরকীয়ার বলি হলো স্বামী। প্রেমিকের সহায়তায় অচেতন করে শ্বাসরোধে হত্যা করে শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন করে বিভিন্ন জায়গায় ফেলে দেয় তারা। নৃশংস এ হত্যাকাণ্ডের 36 দিন পর রহস্য উন্মোচন করেছে পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত জানায় গাজীপুর মহানগর পুলিশ। পরকীয়া সম্পর্ক জেনে ফেলায় দুধের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে স্বামীকে খাওয়ান স্ত্রী আরিফা। পরে গভীর রাতে মুঠোফোনে প্রেমিককে ডেকে এনে করাত দিয়ে স্বামীর মাথা সহ হাত পা বিচ্ছিন্ন করেন তিনি। পরে মরদেহ লুকিয়ে রাখেন খাটের নিচে। গত 19 এপ্রিল গাজীপুর সিটির কাশিমপুর এলাকায় ঘটে এই নৃশংস হত্যাকাণ্ড। পরদিন পাশের একটি সেপটিক ট্যাঙ্কে কাঁথা মোড়ানো মরদেহ এবং কিছু দূরে ময়লার স্তূপে শরীরের বাকি অংশ ফেলে পালিয়ে যান আরিফা আর তার প্রেমিক তনয়। 21 এপ্রিল সকালে পচা গন্ধ পেয়ে স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে মাথাবিহীন মরদেহ উদ্ধার করে। এই হত্যা মামলাটি ছিল পুরোটাই ক্লুলেস এবং যেহেতু আসামি ভিক্টিমের পরিচয় পাওয়া যাচ্ছিল না, এর প্রেক্ষিতে আমরা বিভিন্ন তথ্য প্রযুক্তির এবং সোর্স নিয়োগ করে আমরা গতকাল 29 তারিখ ভোরবেলা সন্দিগ্ধ দুজন আসামি তনয় এবং আরিফাকে গ্রেপ্তার করি। নিষ্ঠুরতম এমন হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে মাঠে নামে আইন শৃঙ্খলা বাহিনী। দীর্ঘ অনুসন্ধানের পর শনিবার ভোররাতে সারদাগঞ্জ থেকে আরিফা ও তনয়কে গ্রেপ্তার করে পুলিশ। পরে উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত জিনিসপত্র। ভিকটিমের হাত পা মাথা কলার দিয়ে কেটে আলাদা করে বডিটা এক জায়গায় ড্রপ করে এবং হাত পা মাথা তারা অন্য ভিন্ন আরেকটা জায়গায় ফেলে। এবং আমরা গতকালই আসামিদের গ্রেপ্তার করে আমরা সেই হাত পা এবং মাথা উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং এটা ব্যবহৃত করাত এবং চাপাতির ছুরি সবই উদ্ধার করতে সক্ষম হয়েছি। 1.5 বছর আগে ভালোবেসে আরিফাকে বিয়ে করেন বাগেরহাটের চিতলমারি এলাকার নিহত সুমন মোল্লা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। লক্ষ্মীপুরে অপহরণ এবং হত্যা মামলার 7 মাস পর নিখোঁজ গৃহবধূকে জীবিত উদ্ধার করেছে পিবিআই। সকালে সাভারের নবীনগর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। পরে লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ওই গৃহবধূ। 2020 সালের 20 অক্টোবর শ্বশুরবাড়ি থেকে কাউকে কিছু না বলে আত্মগোপনে চলে যায় গৃহবধূ বিথি আক্তার। পরদিন থানায় সাধারণ ডায়েরি করেন তার শ্বশুর। ঘটনার 1 মাস পর 19 নভেম্বর বিথির বাবা বাদী হয়ে অপহরণ এবং মরদেহ গুমের মামলা করেন আদালতে। আসামি করা হয় আব্দুল কাদের, তার স্ত্রী, মেয়ে সহ 4 জনকে। পরকীয়ায় বাধা দেওয়ার জেরে শ্বশুরবাড়ির লোকজনকে ফাঁসাতে এই মামলা বলে অভিযোগ ভুক্তভোগীদের। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। প্রকৃতপক্ষে যে অপহরণটা এবং গুম সংক্রান্তে যে কথা বলা হয়েছিল হত্যার বিষয় নয়, তাকে আমরা জীবিতভাবে আমরা সুস্থভাবে উদ্ধার করি তার গার্ডিয়ানের কাছে আমরা সুবদ্ধ করি। মামলা তদন্তাধীন আছে, মামলা তদন্ত শেষে বিজ্ঞ আদালতে আমরা রিপোর্ট দাখিল করব। লকডাউনে দূরপাল্লার বাস চালুর সুযোগে পায়ুপথে টেকনাফ থেকে ঢাকায় ইয়াবা আনছিলেন শফিক নামের এক ব্যক্তি। আটকের পর যাত্রাবাড়ি পুলিশ বক্সে মিলেছে এর প্রমাণ। এতে প্রতিবার 5,000 টাকা করে পাচ্ছিলেন তিনি। পুলিশ বলছে
চেকপোস্টে পরীক্ষার সুবিধা না থাকায় বিপাকে পড়তে হচ্ছে তাদের। টেকনাফের মসজিদের ইমামের ছেলে শফিক সৌদি আরব যাওয়ার ভিসাও হয়েছে। লকডাউনের কারণে ফ্লাইট জটিলতায় আছেন গ্রামের বাড়িতে। এই সুযোগে সপ্তাহে 3 বার টেকনাফ থেকে আসছিলেন ঢাকায়। প্রতিবারই পায়ুপথে এনেছেন ইয়াবা। একটা অভিযান করে একজনের কাছ থেকে 1000 ইয়াবা উদ্ধার করেছে, যেটা হচ্ছে পুরোটা কন্ডোমের ভিতর ভরে পায়ুপথে এটাকে বহন করে নিয়ে এসেছে। এতে পুলিশের চেকপোস্টেও থেকে গেছেন নাগালের বাইরে। বিশেষ কায়দায় ঢাকায় এই মাদক পৌঁছে দিয়ে রাতেই ফিরে যেতেন টেকনাফে। 5000 টাকা দিবে খরচ বিরজ বাদ দিয়ে কক্সবাজার থেকে দিছে আমাদের এলাকার পরিচিত বাবুর নাম। গোয়েন্দারা বলছে গোপন সূত্রে তথ্য পেয়ে ইয়াবা সহ ধরা হয় তাকে। চেকপোস্টে পরীক্ষার সুযোগ না থাকায় আগে ধরতে কয়েকবার ব্যর্থ হয়েছেন তারা। একটা মানুষের পেটের ভিতরে যদি ইয়াবা নিয়ে আসে, সেটা যদি সোর্সের মাধ্যমে যদি না জানা যায় বা এটা যদি প্রচলিত হয়ে যায় এবং ক্যারিয়াররা যদি এই পন্থা সবাই ব্যবহার করা শুরু করে, তাহলে দেখা যাবে যে খুব কম ইয়াবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের হাতে ধরা খুব কম পড়বে। এর আগে আরও 7 বার এভাবে মাদক পাচারে অভিযুক্ত শফিক। প্রতিবারই এনেছেন 3000 করে ইয়াবা। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন প্রজন্মের জন্য সবুজ ভবিষ্যৎ গড়তে বিশ্ব নেতাদের আরও নিবিড়ভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে কার্বন নিঃসরণের হার কমানোর তাগিদও দিয়েছেন তিনি। দক্ষিণ কোরিয়ার সিউলে P4G বৈশ্বিক জোটের ভার্চুয়াল সামিটে এসব কথা বলেছেন শেখ হাসিনা। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশের মধ্যে অন্যতম বাংলাদেশ। পরিবর্তিত অবস্থায় খাপ খাইয়ে নিতে বছরে ব্যয় হচ্ছে 42,500 কোটি টাকা। এর বাইরে মোট ক্ষতি জিডিপির প্রায় 5%। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে 2017 সালে গঠিত হয় পার্টনারিং ফর গ্রিন গ্রোথ অ্যান্ড দ্য গ্লোবাল গোলস 2030 P4G। রোববার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে হওয়া ভার্চুয়াল সামিটে বক্তব্য রাখেন জাতিসংঘ মহাসচিব সহ বিশ্ব নেতারা। সামিটের লিডার সেশনে সবুজ উন্নয়নের লক্ষ্যে দেশের অর্জন তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, এই লক্ষ্য অর্জনে পুরো বিশ্বের ইতিবাচক মনোভাবের প্রয়োজন রয়েছে। Bangladesh is the first LDC to establish a climate change trust fund with its own resources. P4G এর সদস্য রাষ্ট্র বাংলাদেশ বর্তমানে কম কার্বন উৎপাদন পথকে অনুসরণ করছে। আমাদের জাতীয় সৌরশক্তি অ্যাকশন প্ল্যান 2021-2041 এর পূর্বাভাস বলছে 2041 সালের মধ্যে বাংলাদেশ 40 গিগাওয়াটের বেশি জ্বালানি আসবে নবায়নযোগ্য খাত থেকে। ক্লাইমেট ভালনারেবল ফোরামের চেয়ারপারসন হিসেবে আমরা গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশনের দক্ষিণ এশিয়া কার্যালয় স্থাপন করেছি। বাংলাদেশের মূল উদ্দেশ্য হল জলবায়ু ঝুঁকির মুখে থাকা এবং স্থানীয়ভাবে নেওয়া অভিযোজন উদ্যোগগুলো তুলে ধরা। জলবায়ু পরিবর্তন মোকাবিলা, টেকসই প্রবৃদ্ধি ও 2030 সালের মধ্যে সবুজ বিশ্ব গড়তে 3 দফা পরামর্শও দেন ক্লাইমেট ভালনারেবল ফোরামের বর্তমান চেয়ারপারসন শেখ হাসিনা। P4G needs to campaign more about its action-oriented. প্রথমত, P4Gর 5টি মূল নির্ধারিত বিষয়কে সামনে রেখে কর্মপরিধি নির্ধারণ এবং আরও বেশি বিনিয়োগকারী, উদ্ভাবক, নীতি নির্ধারক ও সৃজনশীল উদ্যোক্তাদের নিযুক্ত করার মাধ্যমে প্রচারণা চালানো। দ্বিতীয়ত, সবুজ উন্নতি এবং বৈশ্বিক লক্ষ্যমাত্রা 2030 অর্জনে সামাজিক অগ্রসরতার পাশাপাশি বৈশ্বিক অগ্রসরতাও প্রয়োজন। এবং তৃতীয়ত, আমরা যারা এই P4G সামিটে অংশ নিয়েছি, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য সবুজ ভবিষ্যৎ অর্জনে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে। The participating leaders in the P4G summit সবুজ প্রবৃদ্ধি নিশ্চিতে 2041 সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়াতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বানও জানিয়েছেন প্রধানমন্ত্রী। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণতন্ত্র ধূলিসাৎ করে আওয়ামী লীগ দেশে একনায়কতন্ত্র কায়েম করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি একথা বলেন। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 40তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানায় বিএনপি। এ সময় বিএনপি মহাসচিব সহ উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্যরা।
দলের প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ সহ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করেন বিএনপি মহাসচিব। বলেন, দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান। সেই গণতন্ত্র এখন অবরুদ্ধ। গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। এই জাতি লড়াই করেছিল একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য, সমাজ ব্যবস্থার জন্য। আওয়ামী লীগ অত্যন্ত সচেতনভাবে সেই উদার গণতান্ত্রিক যে রাষ্ট্র ব্যবস্থা তাকে ধ্বংস করে দিয়ে আবারও একদলীয় শাসন ব্যবস্থা ছদ্মবেশে প্রতিষ্ঠা করবার কাজ শুরু করেছে। এরপর জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন বিএনপি মহাসচিব। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমান জড়িত ছিল বলে দাবি করেছেন তথ্য এবং সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। দুপুরে সচিবালয়ে তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনিদের পুনর্বাসিত এবং ইনডেমনিটি আইন পাশ করে জিয়াউর রহমান সবচেয়ে বেশি সুবিধাভোগী হয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শুধু হত্যা করা নয়, সেই হত্যাকাণ্ডের খুনিদের পুনর্বাসিত করা এবং হত্যাকাণ্ডের বিচার না হওয়ার জন্য যা যা করা প্রয়োজন সবকিছু জিয়া রহমান করেছিলেন। এবং বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হচ্ছে জিয়া রহমান এবং তার পরিবার। হেফাজত নেতা মামুনুল হকের ব্যাংক হিসেবে 1 বছরে লেনদেন হয়েছে 6 কোটি টাকা। মাদ্রাসার রোহিঙ্গাদের জন্য বিদেশ থেকে আসা অনুদান রাজনৈতিক তৎপরতায় ব্যবহার করেছে হেফাজত। এছাড়া কিছু নেতা বিপুল অর্থ আত্মসাৎ করেছেন বলেও প্রমাণ পেয়েছে গোয়েন্দারা। 2013 থেকে 21 পর্যন্ত বিভিন্ন সময়ে নানা ইস্যুতে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় তাণ্ডব চালিয়েছে হেফাজত। সবশেষ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মোদির বাংলাদেশ সফরকে ঘিরে সহিংস হয়ে ওঠে সংগঠনটির নেতাকর্মীরা। এসব ঘটনায় 17টি মামলার তদন্ত করছেন গোয়েন্দারা। আটক নেতাদের জিজ্ঞাসাবাদে আর্থিক অনিয়মের তথ্যও মিলেছে। পুলিশ বলছে, মাদ্রাসা ও রোহিঙ্গাদের জন্য বিদেশ থেকে আসা অনুদান রাজনৈতিক তৎপরতায় ব্যবহার করেছে হেফাজত। বিপুল অর্থ আত্মসাৎ করেছেন সংগঠনটির নেতারা। মামুনুল হক সাহেবের অ্যাকাউন্ট থেকে আমরা কিন্তু 6 কোটি টাকার লেনদেনের তথ্য পেয়েছি 1 বছরে। এই অ্যাকাউন্টগুলো বিশ্লেষণ করে দেখা যায় যে অনেক টাকা এর মধ্যে থেকে তারা আত্মসাৎ করেছে, তছরূপ করেছে এবং যে টাকাগুলো এসেছে এগুলোর আবার সঠিক হিসাব কিতাব নেই এবং কোনটা কোন খাতে ব্যয় হবে সেটারও কোনো সুনির্দিষ্ট নীতিমালা নেই। হেফাজতের অনুদানের বড় অংশই প্রবাসীদের কাছ থেকে আসতো জানিয়ে পুলিশ বলছে, এসব টাকা লোপাটে জড়িত ব্যক্তিরা নানা প্রভাব খাটিয়ে নিয়ন্ত্রণ করত কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠনগুলো। যে অর্থগুলো আসে এগুলো সাধারণত প্রবাসীরা বেশিরভাগ দান করে থাকে এবং তারা বিভিন্নভাবে দান করে, যেরকম মাদ্রাসায় দান করে, রোহিঙ্গা বিষয়েও দান করেছে অনেকে। রাজনৈতিকভাবে প্রভাব বিস্তার করার যে মানসিকতা সেগুলোর মাধ্যমে তারা পেশি শক্তিকে তারা করছে, পেশি শক্তির আশ্রয় নিচ্ছে এই টাকাগুলোর মাধ্যমে। হেফাজত নেতাদের বিরুদ্ধে দায়ের করা বেশ কিছু মামলার তদন্ত শেষ পর্যায়ে। শিগগিরই অভিযোগপত্র দেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিরতিহীন রাত 9টার বাংলাদেশে এবারে রয়েছে খেলার খবর। জানাচ্ছি শিরোনাম। কাল শুরু জিপিএল। 1 বছরের বেশি সময় পর কাল মাঠে গড়াচ্ছে করোনায় স্থগিত ঢাকা প্রিমিয়ার লিগ। টি-20 বিশ্বকাপ বিবেচনায় এই বছরের সংস্করণ হবে 20 ওভারে। প্রথম দিন আলাদা ম্যাচে মাঠে নামছে আবাহনী, মোহামেডান, প্রাইম ব্যাংক সহ 12টি ক্লাব। শেরেবাংলা এবং বিকেএসপির 2 ভেন্যুতে প্রতিদিন 6টি করে ম্যাচ হবে। ঢাকার ক্লাব ক্রিকেটের ঐতিহ্যবাহী 2 দল আবাহনী এখনও নাম ধরে রেখেছে। মোহামেডান ঐতিহ্য হারিয়েছে অনেক আগেই, তবে নতুন কমিটি এসে সাদা কালোদের ভাগ্য বদলের দায়িত্ব নিয়েছে। এবছর মোহামেডানকে নেতৃত্ব দেবেন সাকিব। জাতীয় দলের আরেক সতীর্থ তাসকিন আছেন সাদা কালো ডেরায়। বাকিরা ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্মার। অনুশীলনে যোগ দিতে না পারলেও শাইনপুকুরের বিপক্ষে খেলবেন সাকিব। সাকিব যেই টিমে থাকবে ওই টিম সবসময় কিন্তু একটা চ্যাম্পিয়ন ফাইট টিম
হয়ে থাকে। আমরা প্রতিটা ম্যাচ বাই ম্যাচ প্ল্যান করব এবং আমাদের প্রত্যেকটা ম্যাচে 2 পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট। তারকায় ভরপুর আবাহনী শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষ করে যোগ দিয়েছেন মুশফিক, লিটন, নাইম শেখ, সাইফুদ্দিনরা। কনকাশন চোটে অস্বস্তি নেই সাইফুদ্দিনের। পার্টেক্সের বিপক্ষে আগের বছরের অভিজ্ঞতায় এবার সতর্ক আকাশী নীলরা। আমার তো মনে হচ্ছিল যে আমি শেষ ওয়ানডেটা খেলতে পারতাম, বাট যাই হোক ফিজিও হয়তো বা রিস্ক নেয় নাই। এখানে লাইটলি নেওয়ার কিছু নাই, ডোমেস্টিকে সবাই ভালো খেলে, আর যেহেতু অনেক দিন ধরে যারা ঘরোয়া লিগ খেলে আসছে, অনেকদিন খেলা নেই, তারা আরও বেশি উদ্বিগ্ন। বিকেএসপিতে প্রাইম ব্যাংক ও গাজী গ্রুপের ম্যাচে চোখ রাখবে সবাই। মুখোমুখি তামিম ভার্সেস রিয়াদ। দু দলের মিডিওকার ক্রিকেটারের ছড়াছড়ি, তবে রুবেল, মুস্তাফিজ, শরীফুলদের অভিজ্ঞতা এগিয়ে রাখবে প্রাইম ব্যাংকে। ওভারঅল টিমটা এক্সপেরিয়েন্স এবং অসাধারণ টিম কম্বিনেশন আছে, যে টিমটা নিয়ে আমরা খুবই ভালো রেজাল্ট আশা করতে পারি। বিকেএসপিতে আছে আরও 2 ম্যাচ। লেজেন্ডস অব রূপগঞ্জের প্রতিপক্ষ ওল্ড ইউএইচএস। 4 নম্বর মাঠে প্রাইম দোলেশ্বর খেলবে ব্রাদার্সের বিপক্ষে। শেরেবাংলায় দিনের দ্বিতীয় ম্যাচে শেখ জামালের প্রতিপক্ষ খেলাঘর। শুরুর 4 থেকে 5 ম্যাচ মাশরাফির সার্ভিস পাবে না ধানমন্ডি দলটি। করোনা পজিটিভ ইমরুলকে নিয়ে অনিশ্চয়তা আছে। প্রথম থেকেই জয়ের অভ্যাস গড়ার প্রত্যয় অধিনায়ক সোয়ানের। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রিমিয়ার লিগ ক্রিকেট শুরুর আগে জৈব সুরক্ষা বলয় নিয়ে তোড়জোড় ক্রিকেট পাড়ায়। দেশের শীর্ষ পর্যায়ের 4টি হোটেলে রাখা হবে ক্রিকেটারদের। নিয়ম ভঙ্গের ঘটনা ঘটলে সিদ্ধান্ত নেবে টেকনিক্যাল কমিটি। বিসিবির ইউটিউব চ্যানেলে সবগুলো ম্যাচের লাইভ স্ট্রিমিং হবে, জানিয়েছেন সিসিডিএম চেয়ারম্যান কাজী এনাম। 1 বছরের বিরতির পর আবার এসেছে মাঠে নামার সুযোগ। আন্তর্জাতিক ব্যস্ত সূচি ও আসন্ন টি-20 বিশ্বকাপ সামনে রেখে পাল্টে গেছে সংস্করণ। টি-20 উৎসবে মেতে ওঠার আগে মনোযোগ মাঠের বাইরের লড়াইয়ে। জৈব সুরক্ষা বলয় যতটা সম্ভব নিখুঁত রাখার চ্যালেঞ্জ নিচ্ছে সিসিডিএম। যদি কোনো প্লেয়ার বা কোনো যদি মনে হয় তাদের কোনো ধরনের সিমটমস আছে, তাহলে অবশ্যই আমরা সাথে সাথে তাকে টেস্ট করা হবে এবং আইসোলেট করা হবে টেস্টের আগে থেকে। তো আমরা কিন্তু 2টা জিনিস যেটা করেছি প্লেয়ারদের জন্য, ন্যাশনাল টিমের কিছু প্লেয়ারদের যদি তারা চায় তাদেরকে সিঙ্গেল রুম দেওয়া হচ্ছে, তাদের ওয়াইফদেরকে নিয়েও তারা কিন্তু ওখানে উঠতে পারে, তাদেরকেও তাহলে 2টা টেস্ট করে আসতে হবে। সুরক্ষা বলয়ে প্রতি দলে সর্বোচ্চ ক্রিকেটার সংখ্যা 17। কেউ আক্রান্ত হলে ঘাটতি পূরণ হবে অপেক্ষমান তালিকা থেকে। এখানে আমাদের কোভিড প্রোটোকলে যেটা আমাদের একটা রাখা হয়েছে, উই উইল অলওয়েজ মেক শিওর কোনো সিমটমস বা কোনো কিছু আছে নাকি। আমরা এটার জন্য আমরা এভরিডে আমরা তাদের সাথে চেক করব যে এভরিবডি ইজ ডুইং ফাইন। দরকার হলে আমরা র্যান্ডম টেম্পারেচার চেক করব। আসর শুরুর ঠিক আগে করোনা সংক্রমণের ঘটনা ভাবাচ্ছে আয়োজকদের। দ্বিতীয় দফা করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন তুষার ইমরান, ইমরুল কায়েস, সাদমান ইসলাম সহ 9 ক্রিকেটার ও কোচিং স্টাফ। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সবশেষ কেন্দ্রীয় চুক্তিতে প্রাধান্য পেয়েছিলেন তরুণ ক্রিকেটাররা, কিন্তু লিটন, মিঠুন, শান্তনা প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে ব্যর্থ হয়েছেন। সবচেয়ে বাজে অবস্থা টেস্ট দলের। ভারসাম্য ফিরিয়ে আনতে আবারও অভিজ্ঞতায় গুরুত্ব দিচ্ছে বিসিবি। নতুন চুক্তিতে লাল বলের ক্রিকেটে ফিরতে পারেন মাহমুদুল্লাহ। বিশ্বকাপ কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফি বড় মঞ্চে জ্বলে ওঠেন রুটিন মেনে। ফিনিশিং এর অভ্যেসটা মজ্জাগত। গণমাধ্যমে তিনি নেপথ্যের নায়ক, কোণঠাসা প্রতিপক্ষের চোখে সাইলেন্ট কিলার। সীমিত ওভারের ক্রিকেটে অন্যতম ভরসা, কিন্তু অভিজাত ফরম্যাটে ব্রাত্য। টেস্টে টাইগারদের নড়বড়ে পারফরম্যান্সে দীর্ঘমেয়াদে কোপটা পড়েছে পরীক্ষিত রিয়াদে, কিন্তু সেই সুযোগ কোথায় কাজে লাগাতে পারল তরুণরা। টেস্টে খারাপ সময় পেছনে ফেলতে আবার হয়তো মাহমুদুল্লাহ রিয়াদেই ফিরতে হবে বোর্ডকে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচক প্যানেল। তবে রিয়াদের ওডিআই পারফরম্যান্স আশাবাদী রাখছে বিসিবিকে। টেস্টে কিন্তু আমাদের দলটা কিন্তু অত শক্তিশালী না, সো টেস্ট টিমে কিন্তু আমি প্রেফার করি আপনার যাদের এক্সপিরিয়েন্স আছে ওদেরকে। বাট আমি আশা করছি ও যেহেতু আপনার ওয়ানডেগুলো ভালো করেছে এবং ইনশাআল্লাহ আপনার ক্লাব ক্রিকেট এখন শুরু হয়েছে, সেখানে ভালো করবে। সবশেষ কেন্দ্রীয় চুক্তিতে প্রাধান্য পেয়েছিল তারুণ্য, কিন্তু মুমিনুল, তামিম, মুশফিক, মিরাজ ছাড়া প্রত্যাশা মেটাতে পেরেছেন এমন ধারাবাহিক পারফর্মার খুঁজে বের করা মুশকিল। টেস্টে শক্তিশালী দল গঠন করতে চাইলে দায়িত্ব নিতে হবে তরুণদেরই, বলছেন আকরাম খান। অল্প ম্যাচে যদি মূল্যায়ন করি আমরা, তাহলে কিন্তু এটা কিন্তু মূল্যায়নটা ঠিক হবে না। প্লেয়ারকেও কিন্তু একটা জিনিস করতে হবে যে ওরা যে অপরচুনিটি পাচ্ছে ওই অপরচুনিটিটা যেন ওরা প্রপার ওয়েতে কাজে লাগায়।
টি-20 বিশ্বকাপের আগে মনোযোগটা আরও সরেছে অভিজাত ফরম্যাট থেকে। গুছিয়ে নেওয়ার কাজে আবার অভিজ্ঞতায় নির্ভর করতে হচ্ছে ম্যানেজমেন্টকে। কিন্তু পুরো প্রক্রিয়া ব্যর্থ হয়ে যাবে যদি তরুণরা সামনে না এগিয়ে আসে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ম্যানচেস্টার সিটিকে হারিয়ে 8 বছর পর চ্যাম্পিয়ন্স লিগ জিতল চেলসি। টমাস টুখেলের অধীনে স্বপ্নপূরণ ব্লুদের। পোর্তোর মেগা ফাইনালে একমাত্র গোল কাই হাভার্টসের। কৌশলগত লড়াইয়ে গার্দিওলাকে ছাপিয়ে গেছেন টুখেল, আর দু দলের পার্থক্য গড়ে দিয়েছেন মাঝমাঠের কান্ডারি এনগোলো কান্তে। গার্দিওলার ম্যানচেস্টার সিটি ধরাশায়ী মেগা মঞ্চে। টুখেলের চেলসি এখন ইউরোপ সেরা। 8 বছর পর চ্যাম্পিয়ন্স লিগ ব্লুজের ঘরে স্বপ্ন পূরণে টুখেল কাজ করেছেন ম্যাজিশিয়ানের মতো। মৌসুমের মাঝপথে নিয়েছিলেন দায়িত্ব যখন ইপিএলে দল 9 নম্বরে, সেখান থেকে শীর্ষ 4-এ তুলেছেন, আর চ্যাম্পিয়ন্স লিগ জিতে তিনি এখন ইতিহাসের পাতায়। স্বদেশী হেইঙ্কেস ক্লপের পথেই থাকলেন টুখেল। ফাইনাল হারের জ্বালা থেকে পরের বছরেই যে মুক্তি, কোচিং ক্যারিয়ারে সবচেয়ে বড় প্রাপ্তি, তাকে পৌঁছে দিয়েছে বিশ্বসেরার কাতারে। আমরা যে পেরেছি এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাফল্যের জন্য মরিয়া থাকা এবং পরেরটির জন্য এগিয়ে যাওয়া অনেক বড় চ্যালেঞ্জ। ফাইনালে গার্দিওলার একরোখা মনোভাবেই কি ভুগেছে ম্যানচেস্টার সিটি? ফার্নান্দিনিও রদ্রিকে ছাড়া একাদশে যে বাজি ধরেছিলেন তা কোনো কাজেই আসেনি। আক্রমণাত্মক ঘরানার আধিক্য, বিপরীতে কোনো ডিফেন্সিভ মিডফিল্ডার না রেখে কি এই সর্বনাশ? মাঝমাঠে বিনা বাধায় দাপিয়ে বেরিয়েছেন এনগোলো কান্তে। কাউন্টার অ্যাটাকে কাই হাভার্টসের গতি রুখতে পারেনি সিটির ডিফেন্স। হাভার্টস চ্যাম্পিয়ন্স লিগে প্রথম গোল করেছেন ফাইনালে এসে, যে গোল গার্দিওলাকে পোড়াবে ভবিষ্যতেও। আমার যেটা ভালো মনে হয়েছে সেই সিদ্ধান্ত নিয়েছি। গত মৌসুমে লিওর সাথে যেটা করেছি, কিংবা এই মৌসুমে পিএসজি বা ডর্টমুন্ডের সাথেও যেমন, দলের জন্য যেটা সবচেয়ে ভালো সেই সিদ্ধান্ত নিয়েছি। খেলোয়াড়রাও এটা জানে। একমাত্র গোলটা হাভার্টসের, তবে দুই দলের পার্থক্য এনগোলো কান্তে। সেমির 2 লেগের পর ফাইনালেও তিনিই ম্যাচ সেরা। স্বপ্নযাত্রায় আরও একটা মুকুট যুক্ত করেছেন। অনেকের চোখে কান্তেই বিশ্ব সেরা মিডফিল্ডার, ব্যালন ডিওরও নাকি তারই প্রাপ্য। হাভার্টস, ভের্নার, মাউন্ট কিংবা চিলওয়েল, তারুণ্যেই চেলসির রাজত্ব। টুখেলের আড়ালেও তাই ঘুরে ফিরেই আসছে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড, কারণ তিনিই তো দলটাকে গড়ে দিয়ে গেছেন। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল খেলার খবরে। এবারে চলে যাচ্ছে নানা প্রসঙ্গে। কাজটা সেরেছেন অত্যন্ত গোপনে। লকডাউনের মধ্যেই গুটি কয়েক অতিথির সামনে বিয়ে করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। প্রধানমন্ত্রী হওয়ার পর ব্রাউনিং কমিশনার কে এম নুরুল হুদা। এতে সাংবিধানিক সংকট তৈরির আশঙ্কাও তার। জানান, এনআইডির দায়িত্ব ইসিতে রাখার যুক্তিগুলো মন্ত্রিপরিষদ সচিবকে প্রতিবেদন আকারে দেওয়া হবে। 2007 সাল থেকে নাগরিকদের ছবিসহ ভোটার তালিকা এবং জাতীয় পরিচয়পত্র দিয়ে আসছে নির্বাচন কমিশন। তবে নতুন সিদ্ধান্তে এই কার্যক্রমের দায়িত্ব নির্বাচন কমিশন থেকে সরিয়ে দেয়া হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে। 24 মে নির্বাচন কমিশনকে তা হস্তান্তরে দরকারি ব্যবস্থা নিতে বলেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এই সিদ্ধান্তে সন্তুষ্ট নয় নির্বাচন কমিশনে। রোববার ইসি সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা এ প্রশ্নে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে স্মারকলিপি দেন। তারা চান জাতীয় পরিচয়পত্রের কার্যক্রম ইসির অধীনেই রাখতে। মাননীয় নির্বাচন কমিশনকে আগে জানানো হয়নি, 17 মের আগে জানানো হয়নি। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় এটি বলেছেন যে আমরা জানি না, এবং এটিও বলেছেন যে আমরা বিষয়টি নিয়ে সম্পূর্ণ অন্ধকারে আছি। এখানে আর নতুন করে তাদেরকে জনবল তৈরি করতে হবে, অবকাঠামো তৈরি করতে হবে, এবং যে একটা পরিচিত প্ল্যাটফর্ম আছে যে মানুষ এখানে আসলে সেবা পায়, সেই পরিচিত প্ল্যাটফর্মটি নষ্ট হয়ে যাবে। চিঠিপত্রগুলো আদান প্রদান হবে সচিবালয়ের মাধ্যমেই। আমাদের পয়েন্টসগুলো অন্তর্ভুক্ত করেই স্যাররা পাঠাবেন। পরে সিইসি সাংবাদিকদের বলেন, এনআইডির কাজ অন্য সংস্থার হাতে গেলে সাংবিধানিক সংকট তৈরি হবে। ভোটার তালিকা যখন তৈরি করতে যাব সেটা তৈরি করবো আমরা, অথচ এনআইডি থাকবে তাদের কাছে, তাহলে কীভাবে হবে? তাহলে তো ওই মন্ত্রণালয়ের সাথে আমাদের এই নির্বাচন কমিশনের একটা
এসে যায়, মানে সাবঅর্ডিনেশন অথবা সুপেরিয়রিটি এসে যায়, যেটা সংবিধান গ্রহণ করে না। কারণ নির্বাচন কমিশন আলাদা থাকবে, যেটা অন্য কোনো মন্ত্রণালয়ের সাথে তাদের এইরকম দাপ্তরিক যোগাযোগ থাকবে না। এ বিষয়ে নির্বাচন কমিশনের যুক্তিগুলো মন্ত্রী পরিষদ সচিবকে প্রতিবেদন আকারে দেয়া হবে বলেও জানিয়েছেন সিইসি। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 3 বছর 3 মাস পর ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স 6000 পয়েন্টের মাইলফলক অতিক্রম করেছে। সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন শেষে সূচকটির অবস্থান 6008 পয়েন্ট। ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে 2000 কোটি টাকা, তবে দর হারিয়েছে 46 ভাগ প্রতিষ্ঠান। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 32 পয়েন্ট। রোববার দিনের শুরু থেকে ঊর্ধ্বমুখী ঢাকা স্টক এক্সচেঞ্জ। লেনদেন শুরুর কিছুক্ষণের মধ্যেই প্রধান সূচক অতিক্রম করে 6000 পয়েন্টের মাইলফলক। এর আগে 2018 সালের 15 ফেব্রুয়ারি ডিএসই এর সূচকের অবস্থান ছিল 6050 পয়েন্টে। সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন শেষে ডিএসইএক্স সূচক 22.87 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 6008 পয়েন্টে। সূচক বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ। ডিএসইতে মোট লেনদেন হয়েছে 2149 কোটি 21 লাখ টাকার শেয়ার, যা আগের কার্যদিবস থেকে 219 কোটি 67 লাখ টাকা কম। হাতবদলে অংশ নেওয়া 363টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 144টির, কমেছে 174টির এবং অপরিবর্তিত আছে 46টি প্রতিষ্ঠানের শেয়ার দর। এদিকে পুঁজিবাজারের উন্নয়নে সব পক্ষের সম্মিলিত উদ্যোগের কারণে বিনিয়োগকারীরা আগ্রহী হচ্ছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। বর্তমান প্রেক্ষাপটে কিন্তু 6000 না, আমাদের যে মার্কেটের যে ব্যাংকিং এর যে ইন্টারেস্ট রেট, সেভিং সার্টিফিকেট, বর্তমান সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে রেগুলেটরি রিফর্মগুলি করেছে, সেটার প্রেক্ষাপটে কিন্তু মার্কেট কিন্তু 7,500-8,000 ইন্ডেক্সে যাওয়াটাও কিন্তু অস্বাভাবিক না, এবং এই যে গুজব ভিত্তিক গুজব বন্ধ করার ব্যবস্থাও কিন্তু করা হয়েছে। লেনদেনের শীর্ষে থাকা প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থান ধরে রেখেছে বেক্সিমকো লিমিটেড, দ্বিতীয় পায়োনিয়ার ইন্স্যুরেন্স এবং তৃতীয় অবস্থানে ইফাদ অটোজ। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকার প্রথম অবস্থানে ডাচ বাংলা ব্যাংক, দ্বিতীয় ইফাদ অটোজ এবং তৃতীয় অবস্থানে আফতাব অটোজ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 31.94 পয়েন্ট। লেনদেন হয়েছে 109 কোটি 2 লাখ টাকার শেয়ার। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে আরও শক্তিশালী করার পাশাপাশি এর কর্পোরেট সুশাসন নিশ্চিত করার বিষয়ে জোর দিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, বিভিন্ন দেশের পুঁজি বাজারে ছোট ছোট কোম্পানিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পুঁজিবাজারকে শক্তিশালী করতে বিএসইসি সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছে। এসব কোম্পানির পাশাপাশি সুকুক বন্ড, ট্রেজারি বন্ড এবং বিভিন্ন ব্যাংকের পারপিচুয়াল বন্ড লিস্টিংয়ের মাধ্যমে ট্রেডিং শুরু হলে বাজার মূলধন অনেক বাড়বে বলে আশা করেন তিনি। এদিকে ডিএসইর সংস্কার ইস্যুতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বিএসইসির চেয়ারম্যান শিবলি রুবাইয়াতুল ইসলাম। ম্যাক্সিমাম রিফর্মগুলি যেটা আমাদের করার প্রয়োজন ছিল সেগুলি কিন্তু অলরেডি আমরা করে ফেলেছি। এক জায়গায় আমি কিন্তু মনে করি আমাদের এখনো দুর্বলতাটা আছে, এবং আমি জানি এসসিসি চেয়ারম্যান মহোদয় এটা নিয়ে অনেক কাজ করতেছেন, আমিও নিজে এটা নিয়ে কাজ করেছি। সেটা হলো আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জ। আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জকে আমাদের ওখানে যে কর্পোরেট গভর্নেন্স, ওখানকার ম্যানেজমেন্ট, এটাকে আমাদেরকে কিন্তু আরো শক্তিশালী করতে হবে। বাংলাদেশে ব্যবসার জন্য জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর থেকে ভ্যাট নিবন্ধন নম্বর বিআইএন নিয়েছে টেক জায়ান্ট গুগল ও আমাজন। গত সপ্তাহে প্রতিষ্ঠান দুটো নিবন্ধন নেয় বলে জানিয়েছেন এনবিআর কর্মকর্তারা। এর ফলে বাংলাদেশের আইন মেনে নিয়মিত ভ্যাট এবং রিটার্ন দিতে হবে প্রতিষ্ঠান দুটিকে। নিবন্ধন নেয়ার প্রক্রিয়ায় আছে আরও দুই জায়ান্ট, ফেসবুক এবং মাইক্রোসফট। প্রযুক্তির কল্যাণে ব্যবসা এখন গণ্ডি ছাড়া। এক দেশে বসে পণ্য ও সেবা বিক্রি করা যায় অন্য দেশে, লাগে না অফিস বা জনবল। এভাবে বাংলাদেশে ব্যবসা করছে ফেসবুক, গুগল, ইউটিউব, নেটফ্লিক্স, অ্যামাজন সহ বহু প্রযুক্তি ও ই কমার্স প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান থেকে কর আদায় সহ নানা স্বার্থে নতুন ভ্যাট আইনে বিধান রাখা হয় নিবন্ধন নেবার, কিন্তু নানা জটিলতায় দীর্ঘদিন তা আটকে ছিল। সব পক্ষের আলোচনায় নীতিমালা সংশোধন করে এনবিআর।
বিদেশি প্রতিষ্ঠানের জন্য এ মাসেই অনলাইনে ছাড়া হয় নতুন ধরনের নিবন্ধন ফর্ম। এনবিআর কর্মকর্তারা জানান, গত সপ্তাহে নতুন ফর্ম পূরণ করে ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটে নিবন্ধন নেয় গুগল ও অ্যামাজন। কর্মকর্তারা জানান, সিঙ্গাপুরের ঠিকানায় গুগল এশিয়া প্যাসিফিক প্রাইভেট লিমিটেড নামে গুগল ও যুক্তরাষ্ট্রের ঠিকানায় অ্যামাজন ওয়েব সার্ভিসেস ইনকর্পোরেশন নামে নিবন্ধন নিয়েছে অ্যামাজন। এই দুই প্রতিষ্ঠানের হয়ে নিবন্ধনের কাজ করেছে প্রাইস ওয়াটার হাউস কুপার্স পিডব্লিউসি বাংলাদেশ। গুগল এশিয়া প্যাসিফিক প্রাইভেট লিমিটেড নামে গুগল তাদের সিঙ্গাপুরের ঠিকানা, আর অ্যামাজন ওয়েব সিরিজ ইনকর্পোরেশন ইউএসএ ঠিকানায় তারা ভ্যাট নিবন্ধন পেয়েছেন। মানে বিশেষভাবে যেটা বলা যায় যে তাদের ব্যাংকের ইনফরমেশনটা এখন আমাদের কাছে আছে। নিবন্ধন নিলেও এনবিআর এর কাছে ব্যবসার ভবিষ্যৎ পরিকল্পনা জানায়নি গুগল ও অ্যামাজন। এ ব্যাপারে কথা বলতে রাজি হননি তাদের এজেন্ট। এনবিআর এর সাবেক কর্মকর্তারা বলছেন, নিবন্ধনের আওতায় আসা এসব কোম্পানি থেকে কর আদায়ে স্বচ্ছতা বাড়বে। ব্যবসার ক্ষেত্রে একটি ইতিবাচক এই কারণে যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই সমস্ত কোম্পানি এখানে ব্যবসা পরিচালিত হওয়ার ফলে একটি সুস্থ প্রতিযোগিতা তৈরি হবে। এখানে অন্য যারা ব্যবসা করবে তাদেরকে ওই স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। বাংলাদেশের সাধারণ মানুষ তারা অনলাইন বিজনেসের ক্ষেত্রে অত্যন্ত স্ট্যান্ডার্ড সার্ভিস তারা পাবেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, টেক জায়ান্ট ফেসবুক ও মাইক্রোসফটও ব্যবসা নিবন্ধন নেয়ার চূড়ান্ত পর্যায়ে আছে। যদিও এখন এজেন্টের মাধ্যমে ভ্যাট দিচ্ছে ফেসবুক। এছাড়া হইচই, নেটফ্লিক্স সহ আরও কিছু অনলাইন প্রতিষ্ঠান দ্রুতই ভ্যাট নিবন্ধনের আওতায় আসবে বলে জানান এনবিআর কর্মকর্তারা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গোপনে বিয়ে সারলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। শনিবার ওয়েস্টমিনিস্টার ক্যাথেড্রালে আয়োজিত এক অনুষ্ঠানে বাগদত্তা ক্যারি সিমন্সকে বিয়ে করেছেন তিনি। খুব ঘনিষ্ঠ কিছু আত্মীয় এবং বন্ধুদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। অনেকটা সাদামাটা আয়োজনে বাগদত্তা ক্যারি সিমন্সের সঙ্গে বিয়ে সারলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। লন্ডনের ওয়েস্টমিনিস্টার ক্যাথেড্রালে শনিবার গোপনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এর একদিন পর ছবিসহ এ তথ্য জানায় ডাউনিং স্ট্রিট। করোনার কারণে বিয়েতে জনসনের বাবা সহ ৩০ জন অতিথি উপস্থিত ছিলেন। আমি শুনেছি বিয়ে উপলক্ষে তারা অনেক শুভকামনা পেয়েছেন। তাদের ভবিষ্যৎ জীবনের জন্য এই শুভকামনার দরকার আছে। অবশেষে তারা তাদের নতুন সম্পর্কের অধ্যায়ে প্রবেশ করলেন। এতে আমি খুবই খুশি। সপ্তাহখানেক আগে ব্রিটিশ গণমাধ্যমে বলা হয়, আগামী বছরের জুলাইয়ে সিমন্সকে বিয়ে করতে যাচ্ছেন জনসন, আর সেজন্য বন্ধুদের কার্ডও পাঠানো হয়। ২০১৯ সালের নির্বাচনের আগে এক চ্যারিটি প্রোগ্রামে জনসন ক্যারির পরিচয় হয়। পরে তা গড়ায় প্রণয়ে। গত বছরের ফেব্রুয়ারিতে বাগদান হয় তাদের। ২০২০ সালে জন্ম হয় তাদের প্রথম পুত্র সন্তান উইলফ্রেডের। জনসনের এটি তৃতীয় বিয়ে আর ৩৩ বছর বয়সী সিমন্সের প্রথম। ১৮২২ সালে প্রধানমন্ত্রী থাকাকালীন বিয়ে করেছিলেন লর্ড লিভারপুল। এরপর জনসনের প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী যিনি দায়িত্বে থাকা অবস্থায় বিয়ে করলেন। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।